এবছর গরমের ছুটিতে ফেলুদা আসছে, নয়ন রহস্য আসছে। সুতরাং আর আজকে আমার সঙ্গে ইটিভি ভারতে সন্দীপ দা। সন্দীপ দা, ইটিভি ভারতে স্বাগত। বলুন। নয়ন রহস্য আসছে, তো এবার বলুন মানে এই যে জার্নিটা, শুটিং সবকিছু নিয়ে সাজানো গোছানো, চরিত্র নেওয়া, মানে নেওয়া, নির্বাচন সব নিয়ে যদি একটু বলা যায়। এটা বিশাল ব্যাপার। মানে প্রথমত নয়ন রহস্যটা আমার যে দুটো ফেলুদা পরপর করার ইচ্ছে ছিল তা নয়, মানে হত্যাপুরীটা একটা হয়ে গেছে। আহ, তো আমার খুব ইচ্ছে ছিল যে একটা অন্য কিছু করে তারপর আবার ফেলুদাতে ফিরে আসা। কিন্তু হত্যাপুরীতে একটি বাচ্চা ছেলের সঙ্গে কাজ করে আমার এত ভালো লেগেছিল যে আমার মনে হয়েছিল যে বেশি বড় হয়ে যাবার আগে নয়ন রহস্যটা করে ফেলা উচিত, তা নাহলে প্রবলেম হবে, তাহলে কাস্টিং এর একটা সমস্যা এসে যাবে। আর তাছাড়া হত্যাপুরীতে আমরা যেই তিনজনকে ইন্ট্রোডিউস করলাম, মানে ফেলু, তোপসে এবং জটায়ু, একদম তিনটে নতুন মুখ। তো সেখানে আমার একটু একটা তো সংশয় থেকেই যায় যে এই ট্রায়োকে কিভাবে লোকে নেবে, কিভাবে দর্শক নেবে, অ্যাকসেপ্ট করবে। মোটামুটি একটা অ্যাকসেপ্টেন্স হয়েছে এবং যে কারণে কনফিডেন্সটা একটু বাড়লো আর কি, যে আর বিশেষ করে নয়নকে পাওয়ার ফলে মানে আমার অভিনব বড়ুয়া যে রোলটা করেছে আর কি, নয়নের রোল। তো যাই হোক, তো সেটা যে কারণে আমার এটা করার ইচ্ছে হলো। এবং তারপরে অটোমেটিক্যালি, কারণ এটা যেটা খুব, এই গল্পের একটা খুব ইন্টারেস্টিং দিক আছে, যেটা একটা প্যান ইন্ডিয়ার একটা ফ্লেভার আছে, প্যান ইন্ডিয়ান, যেখানে মানে হিন্দিও হচ্ছে, ইংরেজিও হচ্ছে, সব হচ্ছে। কাজে তাতে আমার একটু ইন্টারেস্ট ছিল যে কি করে জিনিসটাকে একটু কালারফুল করা যায়, চরিত্রগুলোকে একটু কালারফুল করা যায়, কাস্টিংটা কিভাবে করা যায়। কাস্টিং একটু আমাদের সময় লেগেছে কাস্টিংটা একটু ঠিকঠাক করতে আর কি, সেটা। আর কারণ একজন সাহেব ছিলেন, প্লাস আমাদের বহু পুরনো একজন অভিনেতা আমাদের সঙ্গে বহু কাজ করেছেন, মোহন আকাশে, ডক্টর মোহন আকাশে, তিনি আবার ফিরে এলেন এই ছবিতে। তো কাজেই আর সেটা একটা একটা উৎসাহের একটা ব্যাপার ছিল, এক্সাইটমেন্ট একটা ছিল। কাজেই সব মিলিয়ে একটা খুব মানে প্রচুর চরিত্র এই ছবিতে, এবং ম্যাজিক রয়েছে, ম্যাজিশিয়ান, এবং ম্যাজিশিয়ানের রোলটা করেছেন আমাদের দেবনাথ। খুবই 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 মানে হত্যাপুরীতে ছিল দেবনাথ, এবং দেবনাথের সঙ্গে কাজ করে আমার খুব ভালো লেগেছিল। খুব ছোট রোল, তো আমার মনে হয়েছিল যে একটু বড় রোল বোধহয় দিলেও ভালো হয়, একটা একটা ইন্টারেস্টিং হয়। চেহারাটা ভালো, হাইট ফাইট ইত্যাদি সব। আর আর ও খুব চট করে ম্যাজিকটা রপ্ত করে ফেলতে পারলো, যেটা আমার একটু ভয় ছিল যে পারবে কিনা। তো যাই হোক, ও নিজে প্রচুর ছবির মধ্যে ম্যাজিক ট্যাজিক দেখিয়েছে গোড়ার দিকে, এবং সব নিজেই দেখিয়েছে। ম্যাজিকের কি তাহলে কোনো ট্রেনার ছিলেন যে কিনা দেবনাথ দাকে মানে শিখিয়েছেন? হ্যাঁ, অবশ্যই। এখন সেখানে মানে প্রিন্স শীল যিনি ছিলেন আর কি, তো তিনি তো এখন আর আমাদের মধ্যে নেই। তার মেয়ে এবং তার জামাই ম্যাজিক দেখায়। কাজেই তাদের সঙ্গে আমার আগেই আলাপ হয়েছিল একটা, তখন প্রিন্স শীল জীবিত ছিলেন। তিনজনের সঙ্গে আমার আলাপ হয়েছিল, এবং তখন আমাকে একটা কার্ড ধরিয়ে দিয়েছিলেন যে ভবিষ্যতে যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমরা আছি। তো এইবারে সেটা প্রয়োজন হলো, সেই কার্ড দেখে আবার ফোন টোন করা হলো। তো ওরা এসে খুব মানে বাড়িতে একটা ম্যাজিক দেখিয়ে গেলেন। বাড়িতে আমাদের একটা মোটামুটি একটা ট্রায়াল হয়ে গেছিল তখন। অলরেডি দেবনাথ কাস্টে এসে গেছে, তো দেবনাথকেও ডেকেছিলাম। তো ওরা ভীষণ সাহায্য করেছেন পুরো ব্যাপারটা। ইনফ্যাক্ট মানে প্রিন্সিলের স্ত্রী সবসময় ছিলেন ম্যাজিকের ওই পারফরমেন্স যখন আমরা শুট করছি, কারণ আমি চাইছিলাম যাতে যতটা পারফেক্ট করা যায়, কারণ মানে ওর স্ত্রীও ভীষণভাবে জড়িত ম্যাজিকের সঙ্গে। ইন্দ্রনীলা কিছুক্ষণ আগে বলছিল যে আমি রায়বাড়ির ফেলুদা হতে পেরেছি, এটা একটা বড় পাওনা। আরো অনেকেই তো ফেলুদা তৈরি করছে। তো এবার আমি বলবো যে ইন্দ্রনীলদাকে পাওয়া, ইন্দ্রনীলদাকে ফেলুদা হিসেবে ভাবা, সেটা মানে কিভাবে সম্ভব হলো, বা কি মিল আপনি খুঁজে পেয়েছিলেন ফেলুদার সঙ্গে ইন্দ্রনীল সেনগুপ্তর? হ্যাঁ, এখন মানে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে যে বেনু মানে সব্যসাচী যখন আমার কাছে প্রথম এলো, ও কিন্তু ফেলুদা করতে চেয়েছিল, ওর ড্রিম রোল ছিল ফেলুদা, এবং সেটা ও বহু জায়গায় বলেছে। আম, তো আলটিমেটলি সে ফেলুদা করলো, এবং ইন্দ্রনীলও কিন্তু সেটা চেয়েছিল, ইন্দ্রনীলও ফেলুদা করতে চেয়েছিল। মানে দুজনের উপর কিন্তু রোলটা চাপিয়ে দেওয়া হয়নি, ওরা নিজেদেরই একটা একটা ব্যাপার ছিল, চেয়েছিল করতে। ইন্দ্রনীল বহু আগে এসেছিল আমার বাড়িতে, এবং তখন
যেটা হয়েছিল যে ইন্দ্রনীলের বয়সও একটু বেশ কিছুটা কম ছিল। এবং আমি যতক্ষণ ওর সঙ্গে কথা বললাম মানে ও খুব বেশি রকম ইংরেজি কথা ব্যবহার করলো, ইংরেজিতে বলল। তখন আমি একটু দমে গেছিলাম আর কি, যে পরে যখন ও চলে গেল তখন আমি এমনি মানে কথাবার্তার মধ্যে আমার স্ত্রীকে বলেছিলাম যে একটু বেশি, কিন্তু চেহারাটা বড় ভালো, এখনো অতটা ম্যাচিওরিটি হয়নি, কিন্তু বাংলাটাকে আরেকটু আরেকটু বাংলা বলতে হবে ওকে। তো তো তারপরে যেটা হলো, তারপর পরে যখন এলো, কারণ মাঝখানে আমাদের ডবল ফেলুদা হয়ে যায়, আবার আমরা বেনুকে ফিরিয়ে নিয়ে আসি, ডবল ফেলুদা করে। তারপর যখন আমরা ফেলুদা খুঁজছিলাম তখনও আসে, এবং ও বোধহয় রিয়েলাইজ করেছিল যে বোধহয় ও ইংরেজিটা একটু বেশি বলে ফেলেছে আগের বার, কাজে এবারেও খুব সতর্ক ছিল আর কি। এবারে প্রচুর বাংলাতে কথা বললো। আর ততদিনে ওর চেহারাটা অনেকটা একটা ম্যাচিওরিটি এসে গেছে চেহারার মধ্যে। তো কাজেই আমরা মনে মনে হলো যে একটা কাস্টিং করা করতে পারলে ভালো, কারণ ওর একটা ইন্টেন্সিটি রয়েছে, হাসিটা খুব সুন্দর, এবং একটা 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 প্রেজেন্স রয়েছে, একটা স্ক্রিন প্রেজেন্স রয়েছে, একটা বুদ্ধিদীপ্ত একটা একটা চেহারা রয়েছে, গম্ভীর হলে ভালো লাগে, হাসলেও খুব সুন্দর লাগে, কাজেই সব মিলিয়ে আর মোটামুটি হাইটটা ঠিকঠাক রয়েছে। তো আর গঠনটা, চেহারা ইত্যাদি সেসব দিক থেকে তো কোনো প্রশ্নই ওঠে না। তো কাজেই আমরা দেখলাম যে ওকে একবার ট্রাই আউট করা ভালো, এবং ওকে বলাই ছিল যে তুমি ছবিগুলো সব ফেলুদার ছবি হয়তো দেখেছো তুমি, কিন্তু আর রিপিট ভিউইং করো না, আর দেখো না, কারণ একটা নকল করার টেন্ডেন্সি এসে যাবে বলে আমার মনে হয়েছিল, যে সে অনেক ক্ষেত্রে হয়, কিন্তু মানে সাবকনসিয়াসলি হয়তো একটু নকল করে ফেলে। যেটা আমার পছন্দ হয়েছে তিনজনের ক্ষেত্রেই, মানে ফেলু, লাল, তোপসের ক্ষেত্রেই আমার মনে হয়েছে যে এরা আগের কোনো অভিনেতাকে নকল করেনি, এরা নিজস্ব ভাবে করতে চেষ্টা করেছে, এবং তাতে তাতে একটা অ্যাকসেপ্টেন্স হয়েছে বলে আমার বিশ্বাস। আর এর এর ক্ষেত্রেও, ইন্দ্রনীলের ক্ষেত্রেও, কিন্তু আমরা সতর্ক সব সময় ছিলাম বাংলাটা নিয়ে, মানে সেটা আমাদের একটু একটা, কিন্তু ফেলুদার একটা একটা অদ্ভুত বাঙালিয়ানা রয়েছে, এবং অনেক টার্মস ইউজ করে যেটা ভীষণ বাঙালি টার্মস, কাজেই সেটা যাতে ঠিক মতো হয়, সেটা ঠিক মতো ইন্দ্রনীল ফুটিয়ে তুলতে পারে, সে কারণে ইন্দ্রনীলের সঙ্গে মানে শুটিং এর সময় আর এক একটা ডায়লগ বলছে, আমার দিকে তাকাচ্ছে আর কি, শটের শেষে, তো আমি মাথা নাড়ছি, ঠিক আছে। নিজের সমালোচনা আসে, ইন্দ্রনীলকে ভালো লাগছে না, এরকম কথাও কিন্তু হয়েছে সন্দীপদা। সমালোচনা হবে, সমালোচনা হবে সবসময় হবে। বাঙালিদের একটা তো একটা ফেলুদাকে নিয়ে একটা বড্ড বেশি একটা আছে, মানে একটা এমন একটা আইকনিক চরিত্র, এমন একটা একটা ফেনোমেনাল চরিত্র, তো সেটা হবে, কাজে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। তবে আমি যেটা সব থেকে বেশি যেটা আমার মনে হয় যে সব থেকে বেশি যাদের আমি কথা শুনি তারা হচ্ছে ছোটরা, এবং ছোটরা কিন্তু সামনেও যা বলে পেছনেও তা বলে, কাজেই ছোটদের কথা আমি ভীষণভাবে মানি। ছোটরা যদি বলে যে ভালো লাগছে না, আমাকে একটু ভাবায় মানে যাতে পরের ছবিতে আরেকটু ভালো করা যায়। কাজেই ওদের ওদের ক্রিটিসিজমটা খুব একটা ইম্পর্টেন্ট আমার কাছে। মানে বড়রা সে তো বলবে, সে তো ভালো, সকলকে খুশি করা খুব কঠিন। কাজেই কিছু লোকের ভালো লাগবে, কিছু লোকের ভালো লাগবে না। কিন্তু বাচ্চাদের কথা আমি ভীষণভাবে শুনি। আমি বাচ্চা বলতে আমি ছোট বলবো, কিশোর, কিশোরী, ওদের কথা ভীষণ শুনি, এবং তারা ফোন করে, এবং তারা আমি তো কোনো ওইসব সোশ্যাল মিডিয়া ফিডিয়াতে নেই, কাজেই ফোন করে, এবং মাঝে মধ্যে চিঠি আসে যেটা আমার পেতে ভালোই লাগে। স্ট্যাম্প মারা সে তো আজকাল প্রায় দেখাই যায় না। তো কাজেই সেসব আছে, এবং খুব খুব ভালো লাগে, ওরা বলে যেটা ভালো লেগেছে, ওটা অত ভালো লাগেনি, ওটা পরের বার একটু দেখবেন ইত্যাদি। এইগুলো আমাকে ভীষণ ভাবায়, এবং পরের বারে আমি ওগুলো খেয়াল রেখে চেষ্টা করি যাতে একটু ওদেরকে, ওরা যাতে খুশি হয়। এআই এর ব্যবহার, তো এটাকে আপনি কিভাবে মানে দেখছেন? গান কিংবা ছবিতে আসছে, এই যে ব্যাপারটা, এটাও কি যুগের সঙ্গে তাল মিলিয়ে মেনে মানে মেনে নিতে হবে?
আপনি না, কি আমার মনে মনে হয় না। কারণ AI এর ব্যাপারটা মানে এখন তো সেভাবে মানে অতটা হচ্ছে কি মানে এখন তো সবে খুবই সবে শুরু হয়েছে জিনিসটা। প্রাইমারি লেভেলে হয়েছে? একটা প্রাইমারি লেভেলে হয়েছে। এইটা এইটা খুব আপত্তিকর ব্যাপার। এটা খুব আমার কাছে খুব ডিস্টার্বিং ব্যাপার বলে মনে হয়। যে হঠাৎ আমরা আ হঠাৎ হয়তো একদিন একটা মানে পোস্টার বা হোর্ডিং দেখবো যে উত্তম সুচিত্রা অভিনীত এরকম একটা ব্যাপার বা হুম, এই ধরনের। যেটা আমার মনে হয় বিদেশে ভীষণভাবেই এর এগেইনস্ট এ। হুম। ভীষণভাবেই এর এগেইনস্ট এ। কারণ এটা ভীষণ একটা ডেঞ্জারাস ব্যাপার এবং মানে আমি জানি না বাইরে ভীষণ দ্রুত জিনিসটা ইমপ্রুভ করে যেতে পারে। কারণ অনেক ক্ষেত্রে যেটা হয়েছে যেমন একজন আর্টিস্ট মারা গেছেন একটা ছবি শুটিং করতে তার কিছুটা করা হয়েছে। আ সেটা আমি মানতে পারি। কিন্তু একেবারে পুরো একটা নতুন ছবি করা মানে পুরনো যারা মারা গেছেন তাদের নিয়ে একটা এরকম একটা করা আ একেবারেই আমার মানে আ ওটা আমার ঠিক সয় না। তো এর পরের ফেলুদা কবে পাবো আমরা? একটু গ্যাপ দিয়ে। আচ্ছা। একটু গ্যাপ দিয়ে। কারণ আমার এমনিতেই দুটো পরপর তো করার ইচ্ছে ছিল না। নয়নের জন্য এটা করা হলো, অভিনবের জন্য এটা করা হলো। তো এবার একটু ছোট গল্প নিয়ে কারণ আমার ছোট গল্পর একটা এককালে এত ছোট গল্প করেছি টেলিভিশনের জন্য এবং বড় পর্দার জন্য আমার 'চার' বলে একটা ছবি আছে যেখানে ৪ টে গল্প নিয়ে করেছিলাম। যেখানে ভূতের ভয় আছে। তো কাজেই ছোট গল্প নিয়ে কাজ করার আমার তো অনেক দিনের ইচ্ছে। আর বাংলায় ছোট গল্পের তো কোনো শেষ নেই। মানে অসাধারণ সব গল্প লেখা হয়েছে। কাজেই সেইভাবেই হয়তো কিছু পাওয়ার একটা দুটো গল্প অন্য কোনো লেখকের একটা দুটো গল্প এরকম নিয়ে একটা ছবি করার পরিকল্পনা আছে। বেশ, আমরাও অপেক্ষায় থাকবো। হুম। দর্শককে একটু নয়ন রহস্য নিয়ে হ্যাঁ, হ্যাঁ, দর্শককে আর কি বলবো ছবিটা অবশ্যই দেখুন এবং এখন একটা অদ্ভুত কথা হচ্ছে যে আচ্ছা এটা টেলিভিশনে কবে আসবে? তো এই ব্যাপারটা খুবই একটা আমার কাছে খুব বিরক্তিকর একটা প্রশ্ন। তো কাজেই আমার মনে হয় এই ছবিটা বড় পর্দার জন্যই করা। ১ম এ সকলে সপরিবারে হৈ, হৈ করে আসুন সিনেমা হলে। একটু গরম অবশ্যই কিন্তু কিছু করার নেই। ভেতরে ঠান্ডা চলবে, কোনো চিন্তা নেই। ছবিটা দেখুন সকলে মিলে আশা করি উপভোগ করবেন। অসংখ্য ধন্যবাদ দাদা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।